তো স্টুডেন্ট, আজকে আমাদের টপিকস কঠিন পদার্থের প্রসারণ। ঠিক আছে, চলো শুরু করি। কঠিন পদার্থের প্রসারণ। তার আগে একটু দেখি কঠিন পদার্থের প্রসারণটা কীভাবে ঠিক ঘটে আণবিক লেভেলে। এটা একটা অণু, আর একটা অণু, এটা স্প্রিং মডেল। আর একটা অণু, তুমি বাইরে থেকে হিট দিচ্ছ, এক্সটার্নাল হিট দেওয়ার পর ধরো এই অণুগুলো এক্সাইটেড হচ্ছে। এখন এই স্প্রিংটাকে বাইরের দিকে চলে যাবে ধাক্কা দিলে আর কি, এই অণুটা এখানে চলে আসবে। আবার স্প্রিং মডেলটা স্প্রিংয়ের মতো, কিন্তু অণুগুলো কাজ করে ঠিক এভাবেই, আবার সে বিপরীত দিকে চলে আসবে। ঠিক আছে, ওকে। তো এটা গেছিল এই হিট পে কাইনেটিক এনার্জি। এখানে যে সে আন্তঃআণবিক আকর্ষণ বলের প্রভাবে সে আবার আগের অবস্থানে ফিরে এসে এদিকে চলে যাবে। ওকে, আবার এদিক থেকে আবার এদিকে আসবে। এখন দেখো এদিকে চলে গেল এতটুকু, আবার হিটের কারণে সে আরও দূরত্বে গেল, আবার যখন বিপরীত দিকে আসলো অল্প একটু গেল, এবার আরও বেশি গেল। তার মানে কি প্রতি মুহূর্তে তার একটু একটু করে কিন্তু এদিকে লব্ধি সরণ ঘটতেছে। ওকে, এই যে লব্ধি সরণটা ঘটতেছে তার মানে এই অণুটা একটু একটু করে হলেও কি দূরে সরে যাচ্ছে আর কি। বুঝতে পারছো জিনিসটা? এই দূরে সরে যাওয়ার পর আস্তে 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 দূরে সরে যায়, সেই কঠিন পদার্থটা আস্তে আস্তে হিট পেয়ে পেয়ে সে লিকুইড হয়, আর লিকুইড থেকে আস্তে আস্তে হিট পেয়ে পেয়ে সে গ্যাস পদার্থ হয়। ঠিক এভাবেই ঘটে জিনিসটা। এটাকে বলা হয় স্প্রিং মডেল। ওকে, তো কঠিন পদার্থের প্রসারণ ঘটে তিনটা: দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন। ওকে, আমরা এবার কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণটা পড়ব। চলো, দৈর্ঘ্য প্রসারণ। আচ্ছা, এখানে একটা পটেনশিয়াল এনার্জি আণবিক লেভেলে, এটা মলিকুল। এটা একটা লোহা। আমি এখান থেকে হিট দিলাম, সে কিছুক্ষণ পর অণুগুলো বড় হইতে হইতে অণুগুলো দূরে সরে যাবে, যার কারণে লোহাটার দৈর্ঘ্যটাও কি বেড়ে যাবে। আমি ধরে নিচ্ছি তার আদি দৈর্ঘ্য ছিল Li দ্বারা এল ইনিশিয়াল, Li ইজ ইকুয়াল টু এল ইনিশিয়াল, মানে কি আদি দৈর্ঘ্য। এখন আফটার হিট দেন তার দৈর্ঘ্য হয়েছে Lf। ওকে, আমি যদি বলি লেন্থ ইনক্রিজ del L ইজ ইকুয়াল টু Lf মাইনাস Li। ওকে, দেখো এখানে হিট দিলাম, ধরা যাক তার আদি টেম্পারেচার ছিল, অর্থাৎ ইনিশিয়াল টেম্পারেচার ইজ ইকুয়াল টু T1। হিট দেওয়ার পর ফাইনাল টেম্পারেচার হলো T2। ওকে, তো টেম্পারেচার ইনক্রিজ করছে অথবা ডিক্রিজ, যাই হোক, টেম্পারেচার ইনক্রিজ ইজ ইকুয়াল টু ডেল টি, T2 মাইনাস T1। মনে রাখতে হবে T2 অলওয়েজ T1-এর থেকে বড় হবে। যদি তোমরা T1-কে আগে লেখো, T2-কে পরে লেখো, তাহলে মাইনাস প্লাস মিলে একটু সমস্যা পড়তে পারো এখানে। ওকে, তো দেখো আমি এখানে টেম্পারেচার যত বাড়াবো আর কি, আদি টেম্পারেচার থেকে পরবর্তী টেম্পারেচারের ডিফারেন্সটা তত বাড়তে থাকবে। ওকে, তো টেম্পারেচারের ডিফারেন্স যত বাড়বে আমার এই দৈর্ঘ্যটা আস্তে আস্তে বড় হবে। অর্থাৎ হিট বাড়লে টেম্পারেচারের পরিবর্তন বেশি হয়, টেম্পারেচারের পরিবর্তন বেশি হলে আমি বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধিটাও কি বেশি হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ারলি বোঝা যায় যে এই যে দৈর্ঘ্য বৃদ্ধি এটা বাড়তেছে কেন? এটা বাড়তেছে টেম্পারেচার বৃদ্ধির কারণে, অর্থাৎ টেম্পারেচারের বৃদ্ধি ডেল টি। তো একটা বাড়লে আর একটা বাড়ে, এই সম্পর্কটাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক। ওকে, নাম্বার 1।
এরপর আমরা যদি দেখি যে এইটার দৈর্ঘ্য যদি 10 মিটার ধরো, অর্থাৎ এই একটা লোহা, সেই লোহার দৈর্ঘ্য 10 মিটার। আমি সেম হিটে আমি 12 মিটারের একটা লোহা যদি আমি এখানে কল্পনা করি, সাপোজ এটা 12 মিটার, আমি যদি হিট দিই, যদি এর দৈর্ঘ্য বৃদ্ধি যদি হয় 1 মিটার, অবভিয়াসলি এর দৈর্ঘ্য বৃদ্ধি হবে 1.2 মিটার আফটার হিটিং। কেন? কারণ এর দৈর্ঘ্যটা বড়। ওকে, এটা একটা উদাহরণ হতে পারে, ধরো একটা পুকুরে 10টা মাছ আছে আর 100 মাছ আছে। তুমি 10টা মাছের জন্য যদি একটা খেও দাও, তো পসিবিলিটি হইতে পারে 10টা মাছের মধ্যে একটা মাছ তুমি পাবে। আর যদি মাছ সংখ্যা বাড়ে, তুমি একটা খেওতে অবভিয়াসলি তোমার মাছের সংখ্যা বেশি বৃদ্ধি পাবে, অর্থাৎ সেখানে একটা খেওতে তুমি চাইলে 10টা বা 15টা মাছ ধরতে পারো। ওকে, ঠিক সিমিলার ওয়েতে আদি দৈর্ঘ্য যদি বেশি হয়, তাহলে তাপমাত্রা পরিবর্তন হওয়ার সাথে সাথে দৈর্ঘ্যটাও কী হয়? বেড়ে যায় অবভিয়াসলি। সো আমি বলতে পারি এই দৈর্ঘ্য বৃদ্ধিটা এটা কিন্তু অবশ্যই দৈর্ঘ্য যে ইনিশিয়াল ছিল তার উপর ডিপেন্ড করে। ইনিশিয়াল বেশি হলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয়, ইনিশিয়াল কম হলে দৈর্ঘ্য বৃদ্ধি কম হয়। সো এই দুইটা মানে ইকুয়েশনের উপর ডিপেন্ড করে আমি লিখতে পারি সমীকরণের সময় প্রপোর্শনাল টু ডেল টি ডেল আই। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তো ডেল এল ইজ ইকুয়াল টু, আমি আনবো আলফা, ঠিক আছে? আচ্ছা, ডেল টি এল আই, আচ্ছা, বা আলফা ইজ ইকুয়াল টু ডেল এল ডেল টি ইন্টু এল আই if Li is equal to 1 meter, del T is equal to 1 degree centigrade, then we get alpha is equal to del L. That's mean 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে সেই বস্তুটার যে পরিমাণ প্রসারণ হয় তাকেই বলা হয় আলফা। আলফাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ বা কোএফিসিয়েন্ট অফ লেন্থ। ওকে, আচ্ছা, সূত্রটাকে আমরা একটু অন্যভাবেও লিখতে পারি। লাইক আমরা যদি এদিকে চলে যাই, ডেল এল মানে হলো গিয়ে ডেল এল ইজ ইকুয়াল টু আলফা ডেল টি ইন্টু এল আই, এল টু মাইনাস এল ওয়ান ইজ ইকুয়াল টু আলফা টি টু মাইনাস টি ওয়ান ইন্টু এল আই। আচ্ছা, এখানে এল টু না দিয়ে আমি এল এফ এল আই দিই। ফাইনালি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এল টু এল ওয়ানই দিই, অর্থাৎ এখানে এল এফ ইজ ইকুয়াল টু এল টু, এল আই ইজ ইকুয়াল টু এল ওয়ান ধরলে আমরা পাই যেটা এল টু ইজ ইকুয়াল টু এল ওয়ান, ওয়ান প্লাস আলফা ডেল টি। এটাও একটা সমীকরণ। ওকে, দৈর্ঘ্য প্রসারণের। এখানে কি করছি? এল এফ সমান সমান এল টু ধরছি, এল আই ওয়ান ধরছি, এটা এই পাশে চলে গেছে, যোগ হয়ে গেছে, এল ওয়ান কমন নিছি, থাকে ওয়ান প্লাস আলফা টি টু মাইনাস টি ওয়ানকে আমি ডেল টি লিখছি। এটা তোমাদের জন্য প্রয়োজন হইতে পারে। এই একটা সূত্র আর এই একটা সূত্র, কোএফিসিয়েন্ট অফ, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লেন্থ এক্সপ্রেশন, দৈর্ঘ্য প্রসারণ সহগ আর কি।